ইউইউপিটিডব্লিউএ এডুকেশনে সবাইকে স্বাগত। আমরা শিখন প্রক্রিয়া ও শিখনের অর্থবোধ এই চ্যাপ্টারটা, এই এককটি আমরা আলোচনা করছিলাম। আমরা প্রথম দিনেই এককটিকে 3টি উপ এককে ভাগ করেছিলাম। তো আজ আমাদের তৃতীয় উপ একক বা শেষ উপ একক, স্মৃতি বিস্মৃতি। আমরা প্রথমে একটু জানি যে স্মৃতি কি। স্মৃতি আমরা প্রত্যেকেই জানি যে আমরা মনে রাখি, কোনো কোনো জিনিস আমরা মনে রাখি, কোনো কোনো জিনিস আমরা ভুলে যাই। খুব সহজ কথায় বলা যায় যে আমাদের এই মনে রাখার ক্ষমতাটা হচ্ছে স্মৃতি, আর ভুলে যাওয়াটা হচ্ছে বিস্মৃতি। এবার আমরা স্মৃতির সঙ্গে আমাদের শিখনের একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি একটু বুঝে নিই এবং সেই সূত্রে স্মৃতি বিষয়টি কি সেটি আমরা আলোচনা করি। শিখন বা বিষয়ের আত্মীকরণ কিন্তু পাঠদানের উদ্দেশ্য নয়। আয়ত্ত বিষয়কে মনে রাখা এবং প্রয়োজন মতো সেটাকে পুনরুদ্রেক করা বা আবার মনে করা কিন্তু পাঠদানের উদ্দেশ্য। এই যে বিষয়ের আত্মীকরণ, মনে রাখা, মনে করা, এই সমস্ত কিছুই হচ্ছে স্মৃতি বা স্মরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। এখানে আমি মূলত দুটি শব্দ ব্যবহার করলাম, স্মৃতি এবং স্মরণ প্রক্রিয়া। দুটি বিষয় কিন্তু এক। স্মরণ প্রক্রিয়ায় স্মরণ কথাটা হচ্ছে ক্রিয়াপদ, আর স্মৃতি কথাটা হচ্ছে বিশেষ্য পদ। দুটি কথাই একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। এবার দেখা যাক স্মৃতি কি। স্মৃতি হচ্ছে আমাদের অর্জিত তথ্য বা অভিজ্ঞতাকে মস্তিষ্কে ধারণ ও প্রয়োজনে পুনরুদ্ধার করার প্রক্রিয়া, যা শিখন, সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে কাজ করে। এই যে অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রমানুযায়ী পুনরুদ্রেক বা মনে করা, এটাই স্মৃতি। যারা মানসিক শক্তি তত্ত্বে বিশ্বাসী, অর্থাৎ যারা মনকে কতগুলো শক্তির সমন্বয় বলে মনে করেন, মন হচ্ছে কতগুলো শক্তির সমন্বয়ে গঠিত এটা মনে করেন, সেই সব মনোবিদগণ যুক্তিকরণ, বিচারকরণ, কল্পনা ইত্যাদির মতো স্মৃতিকেও মনের একটি শক্তি বলে মনে করেন এবং এই শক্তির সাহায্যে আমাদের যে অধীত বিষয় আমরা পুনরুদ্রেক করি, অর্থাৎ পুনরায় উপস্থাপন করি। আমি পরে আসছি, পুনরুদ্রেকটা বিস্তৃতভাবে বলার চেষ্টা করব। কিন্তু বর্তমানে যে মানসিক শক্তি, এই মতবাদটা অনেক ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানীরা ভ্রান্ত বলে মনে করছেন এবং স্মৃতিটাকে একটি মানসিক শক্তির পরিবর্তে স্মৃতিকে বলছেন কি যে একটি মানসিক প্রক্রিয়া। অর্থাৎ স্মৃতি কোনো মানসিক শক্তি নয়, স্মৃতি হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। আচ্ছা, আপনাদের হয়তো একটু অসুবিধে হতে পারে, আমাদের এখানে পুজো চলছে, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি চেষ্টা করছি তার মধ্যে বিষয়টা রাখার। মনোবিদ উডওয়ার্থ বলেছেন, যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে আমরা সম্পন্ন করতে পারি সেটা হচ্ছে স্মৃতি। মনোবিদ স্টাউটের মতে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তাকে পুনরুদ্রেক করাই হলো স্মৃতি। আধুনিক মনোবিদগণ স্মৃতি শব্দটি ব্যবহারের পক্ষপাতী নন, কিন্তু তাঁরা স্মৃতিকে শিখন প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করেন। এক্ষেত্রে মনোবিদ টেলফোর্ড কি বলেছেন? মনোবিদ টেলফোর্ড বলেছেন, শিখন আচরণের পরিবর্তন ঘটায়, শিখন আচরণের পরিবর্তন ঘটায়, আর সেই পরিবর্তনকে স্মৃতির সাহায্যে ধরে রাখা হয়। তাহলে শিখন এবং স্মৃতির মধ্যে সম্পর্কটা কি? টেলফোর্ডের মতে শিখন আচরণের পরিবর্তন ঘটায়, আর সেই পরিবর্তনটাকে স্মৃতির সাহায্যে ধরে রাখা হয়। এই স্মৃতিকে অন্য অনেক মনোবিজ্ঞানীরাই সংরক্ষণ বা রিটেনশন, প্রত্যভিজ্ঞা বা রেকগনিশন এবং পুনরুদ্রেক, রিকল, এই 3 ধরনের মানসিক প্রক্রিয়ার সমবায় বলে ব্যাখ্যা করেছেন। মনোবিদ রস আবার কি বলেছেন? মনোবিদ রস বলছেন যে অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক, এই যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, এটা স্মৃতি। মনোবিদ রসের মতে কি
না অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণ ও পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে স্মৃতি বলা হয়। এবার আমরা আসি স্মৃতির উপাদানে, মানে কম্পোনেন্টস অফ মেমোরি। স্মৃতি কি? স্মৃতি প্রথমেই বলেছি যে স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া। এটিকে মূলত 3টি উপাদানে ভাগ করা হয়েছে। একটি কি? শিখন। 1 নম্বর হচ্ছে শিখন বা অভিজ্ঞতা লাভ বা স্থিরকরণ, লার্নিং। 2 কি? সংরক্ষণ বা ধারণ, রিটেনশন। 3 নম্বর পুনরুত্থাপন, রিপ্রোডাকশন। তো এই রিপ্রোডাকশনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। রিপ্রোডাকশনের 2টি ভাগ কি? একটি হচ্ছে পুনরুদ্রেক, রিকল, আর একটি হচ্ছে প্রত্যভিজ্ঞা, রেকগনিশন। পুনরুদ্রেক, রিকল, প্রত্যভিজ্ঞা, রেকগনিশন। প্রথমে আসি লার্নিং, শিখন বা স্থিরকরণ বা অভিজ্ঞতা লাভ। কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন সেটা হচ্ছে শিখন। শিখনের সাহায্যে বিষয় বা অভিজ্ঞতাকে আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিই। কোনো বিষয়বস্তুকে একাধিকবার যদি আমরা পাঠ করি তাহলে সেই একাধিক পাঠের মাধ্যমে তাকে আমাদের মনের অভ্যন্তরে আমাদের যে পূর্বে অর্জিত যে অভিজ্ঞতা তার সঙ্গে মিলিয়ে নেওয়াকে বা সমন্বিত করাকে শিখন বলে। শিখন হচ্ছে মনের একটি সক্রিয় প্রতিক্রিয়া। আপনারা শুনতে পাচ্ছেন তো? একটু কমেন্ট করুন। আচ্ছা, 2 হচ্ছে সংরক্ষণ, ঠিক আছে। 2 হচ্ছে সংরক্ষণ বা ধারণ, রিটেনশন। এটি হচ্ছে স্মৃতির 2য় পর্যায়। স্মৃতির ছাপগুলি মনের মধ্যে ধরে রাখতে হয় বা সংরক্ষণ করে রাখতে হয়। মনোবিদ মুলার এই সংরক্ষণের ব্যাখ্যা প্রসঙ্গে একটি তত্ত্বের উপস্থাপন করেছেন। এই তত্ত্বের মূল বক্তব্যটা কি? এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে আমাদের মস্তিষ্কের কোষে অভিজ্ঞতা বা অধীত বিষয়বস্তুগুলি ছাপ রূপে সংরক্ষিত হয়। এই ছাপগুলিকে অনেকটা প্লেটে তোলা ছবির সঙ্গে তুলনা করা যায়, যেটাকে মস্তিষ্কের কোষে ধরে রাখাটাই হচ্ছে সংরক্ষণ। 3 নম্বর হচ্ছে পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন। পুনরুত্থাপন বলতে বোঝায় অধীত বিষয়, মানে যেটি আমাদের পাঠ করা হয়ে গেছে সেই বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলিকে পুনরুদ্রেক করা, মানে রিকল করা বা চিনে নেওয়া, রিকগনিশন করা। পুনরুদ্রেকের উদাহরণটা কি? যেমন আমরা বলতে পারি কি যে আমরা যখন কবিতা আবৃত্তি করি বা পরীক্ষার প্রশ্নের উত্তর লিখি, এটা হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক, আরেকটি হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। প্রত্যক্ষ এবং পরোক্ষ পুনরুদ্রেক বোঝাতে গিয়ে একটি উদাহরণের সাহায্য নেওয়া যেতে পারে। যেমন ধরুন, আপনি রামের কথা মনে করলেন, রামের কথা মনে করলে আপনার তার ভাই লক্ষণের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে এই বিষয়টা, এখানে কি হচ্ছে? এখানে আমার অন্য কোনো মধ্যবর্তী বস্তুর সাহায্য নিতে হচ্ছে না। রামের কথা মনে করলে সঙ্গে সঙ্গে শ্যামের কথা মনে পড়ে যায়। কিন্তু ধরুন আমাদের রাস্তায় যেতে যেতে হঠাৎ করে শ্যামের ভাই মধুর সঙ্গে দেখা হয়েছে। এই মধুর সঙ্গে দেখা হওয়ার পর আমাদের কার কথা মনে পড়েছে? শ্যামের কথা মনে পড়ে গেছে। এই যে তাহলে শ্যামের ভাই মধু, সে হচ্ছে এখানে পরোক্ষ পদ্ধতি, তার মাধ্যমে আমার শ্যামের কথা মনে হচ্ছে। এই পুনরুদ্রেককে আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রত্যভিজ্ঞা বা চিনে নেওয়া। আমরা অনেক সময় কি দেখি যে আমরা অনেক সময় আমাদের অধীত বিষয় বা অভিজ্ঞতা পুনরুদ্রেক করতে পারি না, কিন্তু চিনতে পারি। যেমন ধরুন, কোনো বন্ধুর নাম হয়তো আমরা কোনো মতেই মনে করতে পারছি না, কিন্তু একজন যদি সেই বন্ধুর নাম উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে আমরা বন্ধুর নামটা চিনে নিতে পারি। এটাই হচ্ছে প্রত্যভিজ্ঞা। পুনরুদ্রেকের সঙ্গে প্রত্যভিজ্ঞার মৌলিক একটি পার্থক্য রয়েছে, সেটি হলো পুনরুদ্রেক ঘটে বস্তুর অনুপস্থিতিতে আর প্রত্যভিজ্ঞা ঘটে বস্তুর উপস্থিতিতে। স্মরণ প্রক্রিয়াটা আমরা ধাপে ধাপে কিভাবে হচ্ছে একটু ভাবতে পারি। শিখন, তারপরে হয় সংরক্ষণ, তারপরে হয় পুনরুত্থাপনের 2টি ভাগ কি? পুনরুদ্রেক আর প্রত্যভিজ্ঞা।
পুনরুদ্রেকের ইংলিশ ছিল রিকল এবং প্রত্যভিজ্ঞা হলো রেকগনিশন। স্মৃতিকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। স্মৃতির শ্রেণী বিভাগ। স্মৃতির শ্রেণী বিভাগ কি? স্মৃতিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তাৎক্ষণিক স্মৃতি বা সংবেদনমূলক স্মৃতি, ইমিডিয়েট মেমোরি। 2 হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি। 3 হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরি। 1 তাৎক্ষণিক স্মৃতি বা সংবেদনমূলক স্মৃতি, ইমিডিয়েট মেমোরি। 2 স্বল্পস্থায়ী স্মৃতি, শর্ট টার্ম মেমোরি। 3 দীর্ঘস্থায়ী স্মৃতি, লং টার্ম মেমোরি। এই তাৎক্ষণিক স্মৃতি বা সংবেদনমূলক স্মৃতি বা ইমিডিয়েট মেমোরি কি? তাৎক্ষণিক স্মৃতি হচ্ছে, ধরুন আমরা কোনো কিছু একটা শিখলাম, শেখার ঠিক পরের মুহূর্তে অর্থাৎ শিখনের পরের মুহূর্তেই তাকে পুনরুদ্রেক করছি। এই ধরনের যে স্মৃতি, এর স্থায়িত্ব মোটামুটি ভাবে কয়েক সেকেন্ড হয়। মানে তার মানে হচ্ছে এর ধারণ ক্ষমতাটা অত্যন্ত কম সময়। আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু এই তাৎক্ষণিক স্মৃতির প্রয়োজন রয়েছে। অনেক সময় আমাদেরকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু মনে রাখতে হয়। ধরুন আমরা সিনেমা হলে কোনো সিনেমা দেখতে গেছি, সেখানে আমাদের সিনেমা হলের যে টিকিট নাম্বার, টিকিটটা আর কি, আমাদের বসার সিটের নাম্বার যেটা, সেটা আমরা মনে রাখি, কিন্তু বসার পরে ভুলে যাই, সেটা আর মনে রাখি না। ঠিক সেরকম ভাবে কি, ধরুন টেলিফোন ডিরেক্টরি থেকে, যদিও এখন আর নেই, আগেকার দিনের যে টেলিফোনের বইগুলো হতো টেলিফোন ডাইরেক্টরি, সেখান থেকে আমরা টেলিফোন নম্বর দেখি, তারপর কাজ শেষ হয়ে গেলে ভুলে যাই। এইগুলো হচ্ছে তাৎক্ষণিক স্মৃতি। সাধারণত স্মৃতির পরিসয় নির্ণয়ে এই ধরনের তাৎক্ষণিক স্মৃতির পরিমাপ করা হয়। অনেকের মতে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং চর্চার মাধ্যমে এই স্মৃতির পরিসর কিছুটা বৃদ্ধি করা যায়। 2 হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি। এই ধরনের স্মৃতিও সাময়িক, কিন্তু তাৎক্ষণিক স্মৃতির থেকে একটু বেশি। তাৎক্ষণিক স্মৃতি আমাদের কয়েক সেকেন্ডের হয়, এই স্বল্পস্থায়ী স্মৃতিটা হচ্ছে আমাদের মোটামুটি প্রায় 30 সেকেন্ড মতো হয়, স্থায়ী হয়। শিক্ষার্থীর সক্রিয়তা সত্ত্বেও তাৎক্ষণিক স্মৃতি অন্তর্হিত হয়, যেখানে অনুশীলনের মাধ্যমে স্বল্পস্থায়ী স্মৃতি অনেক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর, স্প্যান অফ শর্ট টার্ম মেমোরি, এটা তাৎক্ষণিক স্মৃতির পরিসরের থেকে কিন্তু কম হয়। স্বল্পস্থায়ী স্মৃতির পরিসর 5 থেকে 9 সেকেন্ড হয়, গড়ে 7 সেকেন্ড বলা হয়, কিন্তু তাৎক্ষণিক স্মৃতির পরিসর মোটামুটি ভাবে 11 থেকে 13 সেকেন্ড, বা হচ্ছে 5 থেকে 9টা বস্তু স্বল্পস্থায়ী স্মৃতিতে আমরা ধারণ করতে পারি, আর তাৎক্ষণিক স্মৃতিতে 11 থেকে 13টা বস্তু বা সংখ্যাকে আমরা ধারণ করতে পারি। এই ধরনের স্মৃতিকে অনেকে কিন্তু কার্যকরী স্মৃতি বলে, অর্থাৎ স্বল্পস্থায়ী স্মৃতিকে অনেকে কার্যকরী স্মৃতি বলেন, কারণ পরিবেশের বিভিন্ন উপাদানকে কিছু সময়ের জন্য স্মরণ করার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। দীর্ঘস্থায়ী স্মৃতি কি? দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরি, যখন আমাদের অধীত বিষয় এবং পূর্ব অভিজ্ঞতা দীর্ঘ সময়ব্যাপী মস্তিষ্কে সঞ্চিত থাকে, তখন তাকে দীর্ঘস্থায়ী স্মৃতি বলে। সাধারণত যদি পাঠ্য বিষয়বস্তুর অর্থ এবং অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংযোগ স্থাপন করতে পারি, তাহলে সেই স্মৃতি আমাদের দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ সাধারণত বিষয়বস্তুর অর্থ এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর এই দীর্ঘস্থায়ী স্মৃতি নির্ভরশীল। দীর্ঘস্থায়ী স্মৃতির জন্য আমাদের শিখন বহুদিন পরেও কার্যকরী থাকে। যেমন শব্দ, অর্থ, ধারণা, নামতা ইত্যাদি এই দীর্ঘস্থায়ী স্মৃতির অন্তর্ভুক্ত। অনেকে একে সেমান্টিক মেমোরি বলেন। তাহলে লং টার্ম মেমোরিকে সেমান্টিক মেমোরিও বলা হয়। তাহলে আমরা যদি একটু 2-1 কথায় বুঝি যে তাৎক্ষণিক স্মৃতি এবং স্বল্পস্থায়ী স্মৃতির মধ্যে কি পার্থক্য, না তাৎক্ষণিক স্মৃতি এবং স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে তাৎক্ষণিক স্মৃতির পরিসর স্বল্পস্থায়ী স্মৃতির থেকে বেশি। স্বল্পস্থায়ী স্মৃতিতে আমরা 5 থেকে 7টি বস্তুর মধ্যে মোটামুটি গড়ে 7টা বস্তুকে মনে রাখতে পারি, বা 5 থেকে 7 সেকেন্ড মনে রাখতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে 11 থেকে 13টা বস্তুকে মনে রাখতে পারি। আচ্ছা, একটা কথা আমার একটু বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক স্মৃতিতে আমরা মোটামুটি ভাবে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড মনে রাখতে পারি,
আর স্বল্পস্থায়ী স্মৃতিতে কিন্তু আমরা 30 সেকেন্ড পর্যন্ত মনে রাখতে পারি। আর বস্তু হচ্ছে 5 থেকে 7টা বস্তু মনে রাখি তাৎক্ষণিক স্মৃতিতে, এবং স্বল্পস্থায়ী স্মৃতিতে কিন্তু আমরা 11 থেকে 13টা বস্তু মনে রাখি। এবার আসছি স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি পার্থক্যে। স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে বিষয়বস্তু মস্তিষ্কে দৃঢ়বদ্ধভাবে সঞ্চিত থাকে না, সহজেই আমরা ভুলে যাই, অর্থাৎ বিস্মরণ ঘটে। দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষেত্রে বিষয়বস্তু দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কে সঞ্চিত থাকে এবং বিষয়বস্তুর মধ্যে সংবদ্ধতা দেখা যায়। স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে খুব কম সংখ্যক বিষয়বস্তু মস্তিষ্কে সঞ্চিত থাকে, আর দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি থাকে। স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে মনে রাখা হয় না, কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষেত্রে অন্যান্য বস্তুর সঙ্গে সংযোগ স্থাপন করে বিষয়বস্তুকে মনে রাখা হয়। এবার আমাদের স্মৃতির উন্নতির জন্য আমরা কি করতে পারি? স্মৃতির উন্নতির জন্য আমরা স্মরণ প্রক্রিয়ার যে 4টে উপাদান, শিখন, ধারণ বা সংরক্ষণ, প্রত্যভিজ্ঞা ও পুনরুদ্রেক, এই 4টি প্রক্রিয়ার মধ্যে 4টি উপাদানের মধ্যে আমরা শিখনের উন্নতি সাধন যদি করতে পারি, তাহলে আমাদের স্মরণেরও অর্থাৎ স্মৃতিরও উন্নতি ঘটবে। তা এই শিখনের উন্নতির ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? শিখনের উন্নতি কি কির উপর নির্ভর করে? শিখন পদ্ধতি এবং কৌশলের উপর নির্ভর করে, শিখন উন্নতি ও শিখন পরিস্থিতির উপর নির্ভর করে, এবং শিক্ষার্থীর মানসিক অবস্থার উপর নির্ভর করে। শিখন পদ্ধতি এবং কৌশল, এইটা আমরা মোটামুটি ভাবে যদি 5টি পদ্ধতিকে আমরা মনে রাখি, 5টি পদ্ধতির মধ্য দিয়ে আমরা এই চর্চাটা করি, তাহলে আমাদের স্মৃতিটা দীর্ঘস্থায়ী হতে পারে। 1 হচ্ছে অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং। 2 সমগ্র বনাম অংশ শিখন পদ্ধতি, হোল ভার্সাস পার্ট লার্নিং মেথড। সবিরাম বনাম অবিরাম শিখন পদ্ধতি বা স্পেসড ভার্সাস আনস্পেসড লার্নিং। ও 4 অতিশিখন পদ্ধতি, ওভার লার্নিং মেথড। 5 আবৃত্তি বনাম পুনঃপাঠ পদ্ধতি, রেসিটেশন লার্নিং মেথড। অর্থপূর্ণ শিখন কি না? অর্থপূর্ণ বিষয়বস্তু অনেক সহজে শেখা যায়। বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে বিষয়বস্তু যত বেশি অর্থপূর্ণ হবে, শিখনের ওপর তার তত বেশি ইতিবাচক প্রভাব পড়বে। সমগ্র বনাম অংশ পদ্ধতি কি বা হোল ভার্সাস পার্ট লার্নিং কি? শিক্ষা মনোবিদরা বলছেন যে শিখন ও স্মরণের ক্ষেত্রে বিষয়বস্তুকে সামগ্রিকভাবেই পাঠ করা শ্রেয়। আবার কেউ কেউ বলছেন যে না, বিষয়গুলিকে কতকগুলি অংশে ভাগ করে শেখা ভালো। তবে দেখা গেছে যে সাধারণভাবে আংশিক পদ্ধতি অপেক্ষা সামগ্রিক পদ্ধতি সুবিধাজনক। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এক্ষেত্রে বুঝতে হবে যে কার ক্ষেত্রে শিখন হচ্ছে বা কে স্মৃতিতে ধরে রাখতে চাইছে। ধরুন উচ্চ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কিন্তু সমগ্র পদ্ধতি অনুসরণ করলে তাদের ক্ষেত্রে শিখনটা অনেক বেশি কার্যকরী হয়। এছাড়া ধরুন আরো কিছু শর্ত গুরুত্বপূর্ণ, যেমন ধরুন বিষয়বস্তুর দৈর্ঘ্য বা অর্থপূর্ণতা, শিক্ষার্থীর বয়স, অভিজ্ঞতা। কিন্তু যদি দেখি যে স্লো লার্নাররা বা হচ্ছে যে একটু শিখনের দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের কিন্তু সামগ্রিক পাঠ করতে গেলে সমস্যায় পড়তে হয়। তারা কিন্তু সামগ্রিক পাঠ একবার করে নিয়ে কঠিন অংশগুলোকে যদি আংশিক পদ্ধতিতে মানে ছোট ছোট ভাবে ভাগ করে নিয়ে পড়ে, তাহলে তারা ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ এই আংশিক পদ্ধতি হবে নাকি সমগ্র পদ্ধতি হবে, সেটি কিন্তু শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা বা শিখনের ক্ষমতা, শিক্ষার্থীর বয়স, শিক্ষার্থীর অভিজ্ঞতা, বিষয়বস্তুর দৈর্ঘ্য, এইগুলো উপর নির্ভর করে। 3 নম্বর সবিরাম বনাম অবিরাম পদ্ধতি, স্পেসড ভার্সাস আনস্পেসড লার্নিং। সবিরাম অবিরাম কি? একটি বিষয়বস্তুকে যদি নিরবচ্ছিন্নভাবে এক নাগাড়ে পাঠ করা যায়, তবে তাকে বলা হয় অবিরাম পদ্ধতি। আর পাঠের মধ্যে যদি বিরতি দেওয়া হয়, তবে তাকে বলা হয় সবিরাম পদ্ধতি। এই যে দুটি পদ্ধতি, এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি অধিকতর কার্যকরী, সেটাও কিন্তু আগের পদ্ধতির মতোই বিভিন্ন শর্তের উপর নির্ভর করে। সবিরাম পদ্ধতিতে যদি দেখা যায় যে ছোটখাটো কোনো জিনিস, সেটা সবিরাম পদ্ধতিতে পড়লে হয়ে যায়, কিন্তু যখন একটা বড় অংশ হচ্ছে, কোনো একটা বড় পাঠ হয়, তখন কিন্তু তার মাঝে যদি আমরা একটু
গ্যাপ দিয়ে দিয়ে পড়ি, তাহলে সেটা মানে বিরাম দিয়ে দিয়ে পড়ি, অর্থাৎ অবিরাম না পড়ে যদি সবিরাম পড়ি, বিরাম সহ পড়ি, তাহলে সেটা কিন্তু অনেক সহজে পাঠ করা মানে মনে থাকে আমাদের। একাধিকবার পাঠ, এই যে সবিরাম পদ্ধতির কার্যকারিতার কারণগুলো কি না, একাধিকবার পাঠের মধ্যে যদি বিরতি থাকে তাহলে অধীত বিষয়বস্তু মস্তিষ্কে স্থায়ী হওয়ার সুযোগ পায়। দীর্ঘদিন ধরে একটা বিষয়কে যদি নিরবচ্ছিন্ন পাঠ করা হয়, স্বাভাবিকভাবেই কি হয় না, সেটা একটা ডিমিনিশিং রিটার্ন দেখা যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময়ব্যাপী উচ্চমাত্রায় প্রেষণা অর্থাৎ আমার ইচ্ছেটাকে ধরে রাখা সম্ভব হয় না। সবিরাম পদ্ধতি প্রয়োগ করলে পশ্চাৎমুখী প্রতিরোধের প্রভাব হ্রাস পায়। মানে পশ্চাৎমুখী প্রতিরোধের প্রভাব মানে কি, তার অনেক সময় কি দীর্ঘ সময় শিখতে শিখতে তার যে ইচ্ছেটা চলে যায়, শেখার ইচ্ছেটা চলে যায়, সেটা বন্ধ করা যায়। আরেকটা আছে কি অতিশিখন। অতিশিখন কি? অতিশিখন হলো ওভার লার্নিং। স্মরণ ক্রিয়াকে সম্পূর্ণ হওয়ার পরে পাঠ করাকে, পুরোটা পড়ে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাঠ করাকে অতিশিখন বলে। দীর্ঘস্থায়ী অর্থাৎ দীর্ঘ সময় ব্যাপী স্মরণ রাখার উপায় হিসেবে এই অতিশিখন অত্যন্ত কার্যকরী। আর শেষ পদ্ধতি হচ্ছে আবৃত্তি বনাম পুনঃপাঠ পদ্ধতি। আবৃত্তি পদ্ধতি কি না, পড়ার পর নিজের কাছে আবৃত্তি করা। আবৃত্তি পদ্ধতি পুনঃপাঠ পদ্ধতি অপেক্ষা অনেকটা সুবিধাজনক। কেন না, আবৃত্তি পদ্ধতিতে আমরা মুখস্থ করি, মুখস্থ করার পরে সেটাকে আমরা মনে রাখার চেষ্টা করি বা নতুন করে মানে মুখে আবার বলার চেষ্টা করি। পুনঃপাঠ পদ্ধতিতে আমরা কি করছি, বারবার পড়ছি, না দেখে বলার থেকে দেখে পড়ছি। আবৃত্তি মানে কি, আবৃত্তি মানে কিন্তু দেখে পাঠ নয়। আবৃত্তি আমরা, যদিও আমাদের একটি ভুল ধারণা আমাদের আছে, আমরা অনেক জায়গাতেই শুনি যে একটি কবিতা পাঠ না বলে আবৃত্তি পাঠ করে শোনানো হচ্ছে। আবৃত্তিকে পাঠ করা যায় না। আবৃত্তি কথার অর্থই হলো স্মৃতি থেকে বলা, আর পুনঃপাঠ সেটা হচ্ছে একই বিষয়কে দেখে আবার পাঠ করা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পুনঃপাঠ পদ্ধতি আবৃত্তির থেকে অনেক ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়। আবৃত্তি পদ্ধতির কার্যকারিতার যে কারণ সেগুলো হচ্ছে এই পদ্ধতিতে ফিডব্যাক সহজে পাওয়া যায়। এটি সক্রিয় পুনঃপাঠ পদ্ধতি। বারবার 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 পড়ার পরে আমার সেটা আমি মস্তিষ্কে ধারণ করতে পারি, মনে রেখে দিতে পারি। এবার আমরা আসছি শিখনের ঠিক উল্টো দিকটাতে। শিখনের উল্টো দিক মানে কি, বিস্মরণ প্রক্রিয়া বা হচ্ছে বিস্মৃতি। স্মৃতির উল্টো দিক কি, বিস্মৃতি। শিখনের উল্টো দিক কি, স্মরণের উল্টো দিক কি, বিস্মরণ। বিস্মৃতি বা বিস্মরণটা কি না, আমরা কোনো কিছু মনে রাখাটাকে বলছি স্মৃতি, আর সেই বিষয়টাকে ভুলে যাওয়াটাকে বলছি বিস্মৃতি। অর্থাৎ স্মৃতির অভাব হচ্ছে বিস্মৃতি বা বিস্মরণ। বিস্মৃতি বা ভুলে যাওয়া তাহলে কি, মনে রাখার বিপরীত স্মৃতি। স্মৃতি বিপরীত প্রক্রিয়া। স্মৃতি হচ্ছে শিখন, সংরক্ষণ, মনে করা এবং চেনা, এই চারটি প্রক্রিয়া সম্মিলিত রূপ। কিন্তু এই যে চারটি প্রক্রিয়া, এই যে মূল জটিল যে প্রক্রিয়া, স্মৃতির যে জটিল প্রক্রিয়া, এটা যদি কোনো কারণে ব্যাহত হয় তখন বিস্মৃতি দেখা যায়। বিস্মৃতির ক্ষেত্রে আমরা কয়েকজন মনোবিজ্ঞানীর একটু সংজ্ঞা দেখে নিই আগে। যেমন মান বলছেন, পূর্বার্জিত কোনো বিষয়কে স্থায়ী বা অস্থায়ীভাবে স্মরণ করার অক্ষমতাকে বিস্মৃতি বলা হয়। মনোবিদ ড্রেভার বলছেন, কোনো সময়ে কোনো অভিজ্ঞতা বা পূর্বার্জিত কোনো কাজকে পুনরায় সম্পন্ন করতে ব্যর্থ হওয়াকে বিস্মৃতি বলে। মনোবিদ ভাটিয়া বলছেন, মূল উদ্দীপকের সাহায্য ব্যতীত কোনো ভাবনা বা ভাবনাগুলিকে চেতন মনে নিয়ে আসার ব্যর্থতা হচ্ছে বিস্মৃতি। তাহলে এবার আসি আমরা বিস্মরণের কারণ বা বিস্মৃতির কারণ। বিস্মৃতির কারণে আমরা বলতে পারি কি, ধরুন আমরা চর্চার অভাব বলতে পারি। আমরা অনেক দিন আগে একটা জিনিস শিখেছিলাম, সেইটা আমরা আবার অনেক দিন পরে আমরা মনে করার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা সহজে সেটা মনে করতে পারি না। অর্থাৎ চর্চার অভাবে, দীর্ঘ অনুশীলনের অভাবে আমাদের স্মৃতির বিস্মরণ ঘটেছে। বিষয়বস্তুর প্রকৃতির ওপরেও মনে রাখা বা ভুলে যাওয়া অনেকখানি নির্ভর করে। ধরুন
যদি কোনো একটি অর্থহীন শব্দ তালিকা আমরা মুখস্থ করে থাকি, তাহলে আমরা সেটা ভুলে যেতে পারি। কিন্তু আমরা যদি অর্থযুক্ত শব্দ তালিকা পড়ি, সম্পূর্ণ বাক্য পড়ি, তাহলে আমরা সেটা মনে রাখতে পারি। তাহলে সম্পূর্ণ অর্থযুক্ত শব্দ তালিকা বা সম্পূর্ণ বাক্যের মধ্যে যদি অর্থহীন শব্দ তালিকা আসে, তাহলে সেটা আমরা ভুলে যাই। শিখনের মাত্রা, প্রত্যেক বিষয় শেখার একটা মাত্রা আছে, যেখানে পৌঁছলে শিখন সম্পূর্ণ হয়। কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে শেখার পরেও যদি চর্চা করা হয়, তাহলে তাকে অতিশিখন বলা হয়েছে। সেই অতিশিখনের ক্ষেত্রে বিস্মরণ কম ঘটে। কিন্তু যদি শিখনের মাত্রাটা সম্পূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিস্মরণ ঘটতে পারে। এছাড়া কি হতে পারে? এছাড়া যদি কোনো ক্লান্তি ঘটে, আমরা যখন পড়ছি, কোনো জিনিস শিখছি, সেটা অসুস্থ দেহে বা মানসিকভাবে ক্লান্ত অবস্থায় যদি আমরা কোনো জিনিস শিখি, তখন কিন্তু সেটা আমরা ভুলে যাই। কারণ আমাদের পাঠটা দুর্বল হয়, তাই আমরা ভুলে যাই। পাঠের মাঝে যদি আমরা একটু বিরতি দিয়ে আমাদের ক্লান্তিকে অপসারণ করি এবং পাঠের যে অন্তরায়, যে বাধাটা, সেটা যদি দূর করে দিই, তাহলে আমাদের বিস্মরণ কম হয়। ইচ্ছাকৃত বিস্মরণ, ফ্রয়েড এবং তার অনুগামীরা বলছেন যে আমরা কিছু কিছু জিনিস ভুলতে চাই, তাই আমরা ভুলে যাই, আমরা ইচ্ছাকৃতভাবে ভুলে যাই। অ্যাকচুয়ালি এই ভুলে যাওয়াটা কিন্তু আমাদের জন্য এই ভুলে যাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা আমাদের যদি অপ্রিয় ঘটনা বা বেদনাদায়ক ঘটনা বা অভিজ্ঞতাগুলোকে আমরা মনে রাখি, তাহলে সেটা আমাদের প্রতিনিয়ত যন্ত্রণার কারণ হবে। সেই কারণে এগুলোকে আমরা মনে রাখতে চাই না, এগুলোকে আমরা খুব সচেতনভাবে আমাদের অবচেতন মনের দিকে ঠেলে দিই এবং এগুলো অবদমিত অবস্থায় থাকে বলে আমরা এগুলো আস্তে আস্তে ভুলে যাই। আবেগজনিত বাধা বা ইমোশনাল ব্লকিং, রাগ, ভয়, ঘৃণা, দুশ্চিন্তা প্রভৃতি আবেগ তীব্রভাবে দেখা দিলে অধীত বিষয়ে বিস্মরণ ঘটে। পরীক্ষার সময় পরীক্ষার্থীর এই ধরনের বিস্মরণ ঘটতে দেখা যায়। ভয়েই আমরা পরীক্ষার সময় দেখি পরীক্ষার্থীরা ভুলে যায়। পরিবেশের যদি পরিবর্তন ঘটে, চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, অনেক সময় দেখা যায় যে পরিবেশে শিশুটি ওই বিষয়টি শিখেছিল, সেই পরিবেশের পরিবর্তনের ফলে শিশুটি পড়াটা ভুলে গেছে, শিশুটি তার অধীত বিষয়টি ভুলে গেছে। সেজন্য ভুলে যাওয়া কোনো বিষয়কে স্মৃতিতে নিয়ে আসার জন্য যে পরিবেশে বিষয়টি শেখা হয়েছে, সেই পরিবেশে নিয়ে আসা হয়। নেশাকর বস্তুর সেবন, ইউজ অফ ড্রাগ, মদ, গাঁজা, ফিম, কোকেন প্রভৃতি নেশাকর বস্তু অতিরিক্ত সেবন করলে বিস্মরণ ঘটে। সেজন্য হতাশাকে ভুলে যাবার জন্য অনেকেই নেশার আশ্রয় নেয়। আঘাতজনিত বিস্মরণ, ধরুন কারোর মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে, প্রচন্ড মানসিকভাবে সে কোনো আঘাত পেয়েছে বা কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছে, তার স্মৃতি সেক্ষেত্রে আমরা দেখেছি সম্পূর্ণ লুপ্ত হয়ে যেতে পারে। অ্যালঝাইমারের কারণেও দেখা যায় যে স্মৃতি ক্রমশ লোপ পায়। সঠিক অনুষঙ্গের অভাব, ল্যাক অফ অ্যাসোসিয়েশন, যথাযথ অনুষঙ্গের অভাব হলে বিষয়বস্তুর অধীতি বিস্মরণের সম্ভাবনা ঘটে। বাচনিক অনুষঙ্গ, ওয়াটসন বলেছেন যে ভাষার অভাবে অনেক সময় বিস্মরণ ঘটে, ভার্বাল অ্যাসোসিয়েশনের অভাবে। অতি শৈশবের ঘটনা যে আমরা বিস্তৃত হই, সেটা কিন্তু আমাদের এই বাচনিক অনুষঙ্গের অভাবে ঘটে। ধরুন তীব্র শোক, কেউ কোনো কারণে প্রচন্ড শোক পেয়েছে, আঘাত পেয়েছে, তার স্মৃতি হারিয়ে যেতে পারে। এই যে স্মৃতি হারিয়ে যাওয়া, এটাকে বলা হয় অ্যামনেশিয়া। যে কোনো অবস্থা, যেসব অবস্থাকে ধারণ বা সংরক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করে, সেগুলির বিপরীত অবস্থা বিস্মৃতি আনে। তাই সংরক্ষণ, শিখন এবং অভ্যাস বাড়ালে আমাদের বিস্মৃতি কমে। এই বিস্মৃতিকে আমরা কি করে হ্রাস করতে পারি? সেক্ষেত্রে আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করতে পারি। এক হচ্ছে কি, বিষয়টির পঠনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণাকে স্পষ্ট করতে হবে। দুই হচ্ছে নতুন বিষয়টি পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করতে হবে, বিষয়টি অর্থপূর্ণ করে তুলতে হবে, দৈনন্দিন জীবনে এর কার্যকারিতা সম্পর্কে অনুধাবন করতে হবে, এর কার্যকারিতাটাকে আমাদের অনুধাবন করতে হবে। দীর্ঘ বিষয় আংশিকভাবে শিখনে বিভিন্ন অংশগুলির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে, এর ফলে পশ্চাৎমুখী অন্তরায়ের জন্য বিস্তৃতি হার পাবে। আর আমরা যদি
5টি শিখন পদ্ধতি অনুসরণ করি, তাহলে আমরা আমাদের স্মৃতিকে কিছুটা হলেও একটু বেশি স্থায়ী করতে পারবো। এক হচ্ছে বলেছি আগে অর্থপূর্ণ শিখন, মিনিংফুল লার্নিং, সমগ্র বনাম অংশ শিখন পদ্ধতি, হোল ভার্সাস পার্ট লার্নিং মেথড, সবিরাম বনাম অবিরাম শিখন পদ্ধতি, স্পেসড ভার্সাস আনস্পেসড লার্নিং মেথড, অতি শিখন পদ্ধতি, ওভার লার্নিং মেথড, আবৃত্তি বনাম পুনঃপাঠ পদ্ধতি, রিসিটেশন ভার্সাস রিলার্নিং মেথড, রেসিটেশন ভার্সাস রিলার্নিং মেথড। এই 5টি পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, আমরা আমাদের স্মৃতিকে কিছুটা দীর্ঘস্থায়ী করতে পারি। এই হলো আমাদের সম্পূর্ণ এককটি পাঠ হলো, আজকে স্মৃতি বিস্মৃতি হলো, ফলে আমাদের গোটা এককটি পাঠ হলো। আমরা প্রশ্নোত্তর এবং একটু পুনরালোচনায় যেতে পারি। একদম শুরু থেকে ধরছি। ধরুন আপনারা, হ্যাঁ একটা বিশেষ কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই যে গোটা অধ্যায়টা আমরা আলোচনা করলাম, এই অধ্যায় থেকে রবিবার দিন একটা অনলাইন মক টেস্ট নেওয়া হবে। আপনারা চাইলে এই টেস্টটা দিতে পারেন। 10টার দিকে এই মক টেস্টের লিংক দেওয়া হবে, সকাল 10টার দিকে। লিংকে ক্লিক করে ওই দিন আপনারা যে কোনো সময় টেস্টটি দিতে পারবেন। আর স্টাডি মেটেরিয়াল অ্যাপের কন্টেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর পেডাগোগি তো কনসেপ্ট বেস, তাই এই অধ্যায়ের একটি সাধারণ ধারণার জন্য একটা স্টাডি মেটেরিয়াল থাকবে। এছাড়া একটি টু দা পয়েন্ট ইনফরমেটিভ স্টাডি মেটেরিয়াল থাকবে, দুটি একটু দেখে নেবেন।